আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মুস্তাফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় ট্রাইব্যুনালে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের সাক্ষ্য, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাক্ষ্য আজ। জুলাই সনদ বাস্তবায়ন সহ ৫ দাবিতে জামায়াতের ৩ দিনের কর্মসূচি। ১৮ সেপ্টেম্বর ঢাকায়, ১৯ তারিখ বিভাগীয় শহর আর ২৬ উপজেলায় সমাবেশ, বিক্ষোভ মিছিল। তারুণ্যের শক্তিতে দেশ চলছে বললেন প্রধান উপদেষ্টা। ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তরুণদের ঐক্যবদ্ধভাবে চ্যালেঞ্জ মোকাবেলার আহ্বান। ডাকসু জাকসুতে ভরাডুবির পর রাকসু নির্বাচনে উদ্যোগে ছাত্রদল। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়া নিয়ে আশঙ্কা। নেপালে জেনজি আন্দোলনে নিহতদের মরদেহ নিতে স্বজনদের অস্বীকৃতি। শহীদ স্বীকৃতি ও সচিব পর্যায়ের পেনশন দাবি। সবুজে সাজে বাংলাদেশ স্লোগানে মাগুরায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ। পরিবেশ সুরক্ষায় সময়োপযোগী পদক্ষেপ মন্তব্য। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ ৩ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন পরাগ আজিম। সরাসরি যাচ্ছি তার কাছে। ট্রাইব্যুনালে আজকের সাক্ষ্য গ্রহণ নিয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ মৃত্তিকা। সকাল 11টার কিছু পরে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে হাজির হন এবং 11:30টার দিকে উনি সাক্ষ্য দেওয়া শুরু করেন। সাক্ষ্যে তিনি আসলে যদিও এটি জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের একটি মামলা, সেই মামলায় উনি সাক্ষ্য দেওয়া শুরু করেছেন এবং এই সাক্ষী কিন্তু শেষ হয়নি, এখন বিরতি চলছে। সেই বিরতির পরে আবার আদালত শুরু হবে, তখন আরও অনেকগুলো বিষয় উনি উত্থাপন করবেন। তবে এখন পর্যন্ত যে বিষয়গুলো উনি বলেছেন বিরতির আগ পর্যন্ত, সেটি হচ্ছে যে আওয়ামী লীগ সরকার যখন 2008 সালে ক্ষমতায় এসেছিল, তারা কিভাবে ক্ষমতায় এসেছিল তিনি বলেছেন যে সাবেক সেনাপ্রধান মঈনু আহমেদ এবং ডিজিএফআই তাদের সহযোগিতা ছিল এই ক্ষমতায় আসার পেছনে। তারপরে 2008 সালে ক্ষমতায় আসার পর শেখ হাসিনা তার ফ্যাসিস্ট যে রেজিম সেটি কিভাবে কায়েম করেছিলেন সেটির বিস্তারিত বর্ণনা তিনি তার প্রাথমিক সাক্ষ্যে তুলে ধরেছেন। তিনি যেমনটি বলছিলেন, 3টি প্রসঙ্গকে তিনি খুবই গুরুত্ব সহকারে উত্থাপন করেছেন। 1 নম্বরই ছিল যে বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়া। বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল করার কৌশল হিসেবে বিডিআর হত্যাকাণ্ড সংঘটিত করা হয় বলে তিনি আদালতে সাক্ষ্যে উপস্থাপন করেছেন। কিছু তথ্য প্রমাণ বইপত্র থেকেও তিনি কিছু কোট করেছেন। এরপরে তিনি যে প্রসঙ্গটি উত্থাপন করেছেন সেটি হচ্ছে যে তার দ্বিতীয় ইয়েটি ছিল ক্ষমতাকে পাকাপোক্ত করতে, যে বিচার বিভাগকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসা এবং বিচার বিভাগকে যাচ্ছে তাই ব্যবহার করা, বিচারপতিদেরকে তাদের সুবিধা মতো আদেশ দেওয়ানো এবং তাদেরকে পরবর্তীতে সেই বিচারপতিদেরকে পুরস্কৃত করা। আরেকটি ছিল থার্ড যেটি উনি বলেছেন যে সেনাবাহিনী এবং বিচার বিভাগকে কক্ষিগত করার পরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের তৃতীয় যে কৌশল ছিল সেটি হচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করা এবং রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের কৌশল হিসেবে তারা অনেকগুলো অমানবিক বিষয়ের ঘটনা ঘটিয়েছেন। যেমনটি তিনি বলছিলেন যে শাপলা হত্যাকাণ্ড, গণজাগরণ মঞ্চের মতো একটি মব তৈরি করা, শাহবাগে মব কালচার তৈরি করা, গণজাগরণ মঞ্চের মাধ্যমে শাপলা হত্যাকাণ্ড সংঘটিত করা, এমন বিষয়গুলো কিন্তু তিনি উত্থাপন করেছেন।
এবার তার বক্তব্য কিন্তু চলমান আছে, একটু পরে আবার তার বক্তব্য শুরু হবে। তখন তিনি আসলে কোন দিকে আলোকপাত করবেন সেটি আমরা জানবো এবং জেনে আপনাদেরকে জানানো। ধন্যবাদ আপনাকে। জুলাই আগস্টে অভ্যুত্থানে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্যে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, 2008 সালে আওয়ামী লীগের বিপুল বিজয়ের পেছনে ওই সময়ের সেনাপ্রধান মঈন আহমেদ এবং ডিজিএফআই এর প্রত্যক্ষ ভূমিকা ছিল। ক্ষমতায় আসার পর শেখ হাসিনা সেনাবাহিনীকে দুর্বল করার ষড়যন্ত্রে লিপ্ত হন। এর রেশ ধরে বিডিআর হত্যাকাণ্ড ঘটানো হয়। সাক্ষ্যে তিনি আরও বলেন, সেনাবাহিনীকে দুর্বল করার পর বিচার বিভাগকে নিয়ন্ত্রণে আনা হয়। এরপর রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের কৌশল নেয় সরকার। মামলায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের আগামীকাল সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। শেখ হাসিনা ছাড়া এই মামলায় অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তবে আল মামুন এই মামলায় রাজসাক্ষী হিসেবে ইতিমধ্যেই আদালতে সাক্ষ্য দিয়েছেন। বিগত সরকার প্রথম থেকে কিভাবে ক্রমান্বয়ে একটা ফ্যাসিস্ট হয়েছে সেই সব বিষয় কিন্তু তিনি বলবেন। আজকে আংশিক বলেছেন এখন পর্যন্ত। বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড এবং বিচার ব্যবস্থাকে ধ্বংস করা, এই কয়েকটা উল্লেখযোগ্য বিষয় বলেছেন। হিটলার যেভাবে দমন করতেন প্রতিপক্ষকে, এই সরকার আগের সরকার যেভাবে প্রতিপক্ষকে দমন করতেন হিটলারের মতো সামঞ্জস্যতা আছে, সেগুলো তিনি বলছেন। পূর্ণাঙ্গ বক্তব্যের পরে একটা কমপ্লিট পিকচার আপনাদেরকে দেওয়া সম্ভব হবে। আমরা আশা করছি যে আর খুব বেশি স্বাক্ষর দরকার হবে না। নাহিদ ইসলাম আগামীকালকে সাক্ষ্য প্রদানের কথা আছে এবং তার সাক্ষ্য গ্রহণের মাধ্যমে আর যে ফর্মাল একজন সাক্ষী আছে আমাদের, সেটার মাধ্যমে আশা করছি এই মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হবে। তারুণ্যের শক্তিতে দেশ চলছে মন্তব্য করে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, যে দেশের তরুণরা এগিয়ে যায় তাদের অগ্রযাত্রা কেউ থামাতে পারে না। ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি আরও বলেন, চলার পথে নানা চ্যালেঞ্জ আসবে, তবে হতাশ না হয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। মোস্তফা মলিকের রিপোর্ট। প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ের শাপলা হলে ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড 2025 প্রদান অনুষ্ঠান। দেশ গঠনে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় 12 তরুণকে দেয়া হয় ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের যুব সমাজ এগিয়ে আছে, তাই এই দেশের অগ্রযাত্রাকে থামিয়ে রাখা সম্ভব নয়। আজ আমরা তারুণ্যের শক্তিকে উদযাপন করছি। এটি আমাদের জাতির চালিকা শক্তি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যখন একটি দেশের যুব সমাজ সক্রিয় থাকে, উদ্যমী এবং উদ্ভাবনী শক্তিতে বলীয়ান হয়, তখন কোনো প্রতিবন্ধকতাই তাদের অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারে না। আমাদের তরুণদের উদ্ভাবনী শক্তি আজ কেবল শিক্ষাক্ষেত্রেই সীমাবদ্ধ নেই। তরুণরা স্বাস্থ্যসেবা, পরিবেশ সুরক্ষা, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায়ও অগ্রণী ভূমিকা পালন করছে। নানা খাতে চ্যালেঞ্জ আসা স্বাভাবিক, তাই সব ক্ষেত্রে নিজস্ব শক্তি দিয়ে মোকাবেলার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আমাদের চলার পথে প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জ আসবে। কখনো তা জনস্বাস্থ্যের সংকট, কখনো শিক্ষার অপর্যাপ্ত সুযোগ, আর কখনো পরিবেশগত বিপর্যয়। কিন্তু চ্যালেঞ্জগুলো নিয়ে হতাশ না হয়ে বরং এগুলোকে আমাদের নিজস্ব শক্তি দিয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান আরও বলেন, স্বেচ্ছাসেবা কেবল আর্তমানবতার কল্যাণেই সীমাবদ্ধ নয়, এটি আত্মোন্নয়ন, চরিত্র গঠন এবং নেতৃত্বের গুণাবলীর বিকাশের এক আদর্শ মাধ্যম। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক অভিযোগ করেছেন, আওয়ামী লীগ নির্বাচন বানচালের চেষ্টা করছে। জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় তিনি বলেছেন, বিগত সময়ে বিএনপির নেতাকর্মীরা নির্যাতিত হয়েছেন। গণতন্ত্রের জন্য বিএনপি সবসময় রাজপথে ছিল। ফারুক আরও বলেছেন, নির্বাচনে জয়লাভ করলে সুন্দর একটি বাংলাদেশ গড়ে তোলাই বিএনপির মূল লক্ষ্য। কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে জনগণ প্রতিহত করবে বলেও মন্তব্য করেছেন তিনি।
যে আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না, সেই আওয়ামী লীগের প্রেতাত্মারা কি করে প্রফেসর মোহাম্মদ ইউনূস, আপনি আমার লোক নয়, আপনি 18 কোটি মানুষের লোক। সেই 18 কোটি মানুষের অভিব্যক্তি হলো এক, যারা আপনার ঘোষিত ফেব্রুয়ারির নির্বাচনকে বানচাল করার হীন প্রচেষ্টা করছে। তারা এখনো এখান থেকে 500 ফুট দূরে অবস্থান করছে। বিলুপ্ত সংসদীয় আসন পুনর্বহাল দাবিতে বাগেরহাটে সকাল সন্ধ্যা হরতাল ও অবরোধ কর্মসূচি চলছে। ভোর 6টায় শুরু হওয়া এই কর্মসূচি চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। এটি সর্বদলীয় সম্মিলিত কমিটির ধারাবাহিক আন্দোলন কর্মসূচির 3য় দফার হরতাল অবরোধ। কর্মসূচির সমর্থনে সকাল থেকে জেলা প্রশাসক কার্যালয়, আদালত ও নির্বাচন অফিস, কাটাখালী এবং নোয়াপাড়া মোড়ে বিক্ষোভ করে অবস্থান নিয়েছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। হরতালে সড়ক, মহাসড়কে বাস, মিনিবাস, ট্রাক ও পণ্যবাহী পরিবহন চলাচল বন্ধ রয়েছে। চলছে মোটরসাইকেল, রিকশা, ভ্যান ও নিত্য প্রয়োজনীয় পণ্যসহ জরুরি সেবার যানবাহন। খোলা রয়েছে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, ফেরি ও খেয়া পারাপার। হরতাল অবরোধ ঘিরে বিভিন্ন পয়েন্টে পুলিশের উপস্থিতি রয়েছে। ডাকসু ও জাকসুতে ভরাডুবির পর রাকসু নিয়ে নানা সমীকরণ ও উদ্বেগের মধ্যে আছে জাতীয়তাবাদী ছাত্রদল। আগামী 25শে সেপ্টেম্বর হতে যাওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে কিনা এই নিয়ে উদ্বিগ্ন রাকসুর ছাত্রদল সমর্থিত প্রার্থীরা। শিক্ষার্থীদের নানাভাবে প্রভাবিত করা সহ ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করছে বলেও অভিযোগ তাদের। রাজশাহী থেকে আবু সালেহ মোহাম্মদ ফাত্তার পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে মির্জা ইমতিয়াজের রিপোর্ট। বর্জন, বয়কট, পদত্যাগ, ম্যারাথন ভোট গণনা, এমনকি শিক্ষকের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনার মধ্য দিয়ে শেষ হয়েছে জাকসু নির্বাচন। এর আগে হয়েছে ডাকসু, আর সামনে দীর্ঘ ৩৫ বছর পর 25শে সেপ্টেম্বর হবে রাকসুর ভোট। রাকসুতে এবার 248 জন ও সিনেটে 58 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। রোববার লটারির মাধ্যমে প্রার্থীদের ব্যালট নম্বর প্রকাশের পর চূড়ান্ত প্রার্থী তালিকা দেওয়া হয়। এরপর থেকে চলছে প্রচার কাজ। প্রচারে নেমে জাতীয়তাবাদী ছাত্রদলকে রাজশাহীতেও যে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে তার নাম ইসলামী ছাত্র শিবির। এই শিবিরের কাছেই তাদের হারতে হয়েছে ঢাকা ও জাহাঙ্গীরনগরে। ছাত্র শিবির কেমন আচরণবিধির ন্যূনতম তোয়াক্কা করছে না, শিক্ষার্থীদের নানা ধরনের উপঢৌকন দিয়ে তাদেরকে প্রভাবিত করার চেষ্টা করছে। আমরা আমাদের জায়গা থেকে বহুবার অভিযোগ করেছি, তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। নানা শঙ্কা থাকলেও ছাত্রদল প্রার্থীরা আশা করতে চান নির্বাচন কমিশন রাকসু নির্বাচনকে বিতর্কিত হতে দেবেন না। শিক্ষার্থীরা যদি মনে করে যে আমাদের যে ইশতিহার তাদের সাথে সামঞ্জস্যপূর্ণ, শিক্ষার্থীদের অধিকার আদায়ের অন্যতম শ্রেষ্ঠ প্ল্যাটফর্ম যেন আমাদের যে প্যানেল, সেই প্যানেল হোক, সেটা আমরা প্রত্যাশা করি এবং শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা আগামীতে রাকসু গড়ব ইনশাআল্লাহ। আশা করছি যে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন এই কমিশন উপহার দেবে। যদিও এই কমিশন নিয়ে বিতর্কিত কিছু ব্যাপার আছে, তবুও তাদের প্রতি আমরা আশা রাখছি। আস্থা রাখতে পারছি না, তবে আশা রাখছি। ছাত্রদল সহ দুটি সংগঠন ম্যানুয়ালি অর্থাৎ হাতে হাতে ভোট গণনার দাবি জানালেও মেশিনে ভোট গণনার সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানিয়েছেন রাকসুর প্রধান নির্বাচন কমিশনার। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই। নেপালে জেনজি আন্দোলনে নিহতদের শহীদ স্বীকৃতি ও রাষ্ট্রীয় মর্যাদাসহ বিভিন্ন দাবি পূরণ না হওয়া পর্যন্ত মরদেহ গ্রহণ করবে না তাদের পরিবার। সচিব পর্যায়ে পেনশন দেওয়ার দাবি জানিয়েছে নিহতদের পরিবারগুলো। নবনিযুক্ত অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির বাসভবনের সামনে এসে দাবি নিয়ে অবস্থান নেয় স্বজনরা। প্রধানমন্ত্রী কার্কি দায়িত্ব গ্রহণের পর নিহত প্রত্যেকের পরিবারকে 10 লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। অন্যদিকে রমেশ্বর খানালকে অর্থমন্ত্রী হিসেবে, কুলমান ঘিসিংকে জ্বালানি, পানি সম্পদ ও সেচ মন্ত্রী হিসেবে এবং ওম প্রকাশ আর্জলকে গৃহমন্ত্রী হিসেবে শপথ পড়িয়েছেন নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল। সবুজের সাজে বাংলাদেশ এই স্লোগানে মাগুরায় বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। পরিবেশ সচেতন ভবিষ্যৎ প্রজন্ম গড়ার এই অভিযাত্রার সহায়ক মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংক। পরিবেশ সুরক্ষায় এই কর্মসূচিকে সময়োপযোগী বলছেন বিশিষ্টজনেরা। শামীম খানের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। নবগঙ্গা নদী বিধৌত জেলা মাগুরা। সবুজ শ্যামল প্রকৃতি আর সিরিজদিয়া বাওরের মতো বিভিন্ন প্রাকৃতিক জলাশয় মনোরম করে তুলেছে জেলার পরিবেশ প্রতিবেশ। প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ ও পরিবেশগত উন্নয়নে বাংলালিংকের সহায়তায় মাগুরায়ও প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন। একটি গাছ যে পরিমাণ কার্বন শুষে নেয়
তা যদি আমি তুলনা করি একটি গাড়ির সাথে, একটি গাড়ি যখন 15,000 কিলোমিটার চলে তার থেকে যে ধরনের কার্বন নিঃসরণ হয়, সেই কার্বনকে একটি গাছ শুষে নিচ্ছে 1 বছরে। এই অক্সিজেন তৈরি করা এবং কার্বনকে শুষে নেওয়া, এটা বিশাল একটা ভূমিকা এই গাছ সারা বছর ধরে করছে আমাদের চোখের আড়ালে। আসুন সারা বাংলাদেশটাকে আমরা সবুজে ছেয়ে ফেলি। নানা প্রজাতির গাছ নিয়ে রাউতরা স্কুল ও কলেজের শিক্ষার্থীদের বর্ণিল শোভাযাত্রা ও উচ্ছ্বাসী অংশগ্রহণ ভিন্ন মাত্রা যোগ করে সবুজ উৎসবে। গাছ আমাদের প্রকৃত বন্ধু, এটা আমাদের অনেক উপকার করে। গাছ থেকে আমরা ছায়া পাই, আলো পাই। মানব জীবনকে সুন্দরভাবে চলানোর জন্য গাছ আমাদের প্রতিটা পদক্ষেপে আমাদের কাজে আসে। বেশি করে গাছ লাগানো এবং প্রকৃতিকে সবুজ সমারোহে ভরিয়ে তোলা। গাছ যদি না থাকতো তাহলে আমরা বাঁচতে পারতাম না। প্রকৃতিকে ভালো রাখতে গেলে, বাংলাদেশকে সবুজায়ন করতে গেলে বৃক্ষরোপণের কোনো বিকল্প নাই। এক সময় দেখা যাবে এই বৃক্ষ থেকেই সবুজে সাজায় বাংলাদেশ, আমাদের যে স্লোগান, এটা বাস্তবে পরিণত হবে। পুরো সবুজের এই যে অক্সিজেনের জন্য এই যে জীবন ও প্রকৃতি ক্লাবের যে উদ্যোগ, এই উদ্যোগকে সাধুবাদ। পরিবেশ সুরক্ষায় এমন উদ্যোগকে যুগোপযোগী ও অনুকরণীয় বলছে সচেতন মহল। ছায়া, নিবিড়, ভালোবাসা, অক্সিজেন নিয়ে আমাদের সন্তানরা যাতে ভবিষ্যতে বড় হতে পারে, এই জন্য এই গাছ দান কর্মসূচিকে আমি খুব একটা উন্নত প্রোগ্রাম বলে আমি মনে করি। প্রকৃতি ও জীবন এত বড় একটা, এত সুন্দর একটা উদ্যোগ নিছে, এটার সাথে বাঙালি আমরা থাকতে পেরে অনেক আর কি নিজেদের কাছে ভালো লাগতেছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে সবুজায়ন কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। জুলাই সনদের আলোকে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সহ 5 দফা দাবিতে আন্দোলনের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাজধানীর মগবাজারে সংবাদ সম্মেলনে আন্দোলনের এই কর্মসূচি জানান জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির। অন্য দাবিগুলো হচ্ছে সংসদের 2 কক্ষেই পিআর পদ্ধতিতে নির্বাচন, সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিবাদী সরকারের সব গণহত্যা জুলুমের বিচার দৃশ্যমান করা ও জাতীয় পার্টি সহ 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা। দাবি আদায়ে 18 সেপ্টেম্বর রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল, 19 সেপ্টেম্বর বিভাগীয় শহরে বিক্ষোভ ও 26 সেপ্টেম্বর জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল করবে দলটি। জামায়াত এখনই যুগপৎ আন্দোলন যাচ্ছে না জানিয়ে ডাক্তার তাহের বলেন, জুলাই চেতনায় বিশ্বাসী প্রতিটি দলের সাথেই কর্মসূচির ব্যাপারে আলোচনা চলছে। জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক গণতন্ত্র দিবস আজ। বিশ্বজুড়ে গণতন্ত্র চর্চাকে উৎসাহিত করতে 2007 সাল থেকে দিবসটি পালন করা হচ্ছে। আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা ও বিশ্বের গণতন্ত্রপন্থী মানুষদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি গণতন্ত্রকে সর্বজনীন মূল্যবোধ এবং জনগণের ইচ্ছার মুক্ত প্রকাশের উপর প্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যবস্থা হিসেবে উল্লেখ করে বলেছেন, সত্যিকারের গণতন্ত্র রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক জীবনের সব ক্ষেত্রে পূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করে। ছাত্র জনতার অভ্যুত্থানে 5ই আগস্ট ইতিহাসের ভয়ঙ্কর স্বৈরশাসকের পতন ঘটেছে উল্লেখ করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। এমি অ্যাওয়ার্ডসের ৭৭তম আসরে বাজিমাত করেছে নেটফ্লিক্সের আলোচিত সিরিজ অ্যাডোলসেন্স। সেরা লিমিটেড বা অ্যান্থোলজি, সেরা অভিনেতা, সেরা পরিচালক, সেরা স্ক্রিপ্ট, সেরা পার্শ্ব অভিনেতা, সেরা পার্শ্ব অভিনেত্রী, এই 6 শাখায় পুরস্কার জিতেছে সিরিজটি। এই সিরিজে জেমি মিলারের চরিত্রে অভিনয় করে সবচেয়ে কম বয়সী পুরুষ অভিনেতা হিসেবে এমি জিতে রেকর্ড গড়লেন 15 বছর বয়সী আওয়েন কুপার। লিমিটেড সিরিজে সেরা সহ অভিনেতা হিসেবে পুরস্কার জিতেছেন এই কিশোর। লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে যুক্তরাষ্ট্রের টেলিভিশন দুনিয়ায় সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অনুষ্ঠান সঞ্চালনা করেন কৌতুক অভিনেতা বার্গেটসি। এছাড়া পুরস্কার পেয়েছে আলোচিত কমেডি সিরিজ দ্য স্টুডিও ও ড্রামা সিরিজ দ্য পিট। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। চাঁদপুর সেচ প্রকল্প ও মেঘনা ধানাগোদা সেচ প্রকল্প এলাকার কৃষক আখ চাষে ভালো ফলন পেয়েছেন। পলি ও দোআঁশ মাটি হওয়ায় এই অঞ্চলের জমি আখ চাষের জন্য উপযোগী।
সংশ্লিষ্টরা বলছেন বিভিন্ন জাতের আখের চাষ করে ভালো দাম পাওয়ায় আখ চাষে আরও বেশি আগ্রহী হচ্ছেন কৃষক। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। আইনে হাওর পাড়ের কথা বলা হলেও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জন্য নির্ধারণ করা হয়েছে গভীর হাওর অঞ্চল। সরকারি উঁচু পতিত জমির বিপরীতে দেখার হাওরের গভীরে স্থাপনা নির্মাণের উদ্যোগে জীববৈচিত্র্য, কৃষি, মৎস্য উৎপাদন সহ পরিবেশ প্রতিবেশ বিপন্নের ঝুঁকি দেখা দিয়েছে। প্রাণ, প্রকৃতি ও হাজারো মানুষের জীবিকা রক্ষায় হাওরের বাইরে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নির্মাণের দাবি স্থানীয়দের। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় ট্রাইব্যুনালে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের সাক্ষ্য। 2008-এ আওয়ামী লীগের বিজয়ে মইনিউ ডিজিএফআইয়ের ভূমিকা ছিল মন্তব্য। জুলাই সনদ বাস্তবায়ন সহ 5 দাবিতে জামায়াতের 3 দিনের কর্মসূচি। 18 সেপ্টেম্বর ঢাকায়, 19 তারিখ বিভাগীয় শহর আর 26 সেপ্টেম্বর উপজেলায় সমাবেশ, বিক্ষোভ মিছিল। তারুণ্যের শক্তিতে দেশ চলছে বললেন প্রধান উপদেষ্টা। ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তরুণদের ঐক্যবদ্ধভাবে চ্যালেঞ্জ মোকাবেলার আহ্বান। জাকসুতে ভরাডুবির পর রাকসু নির্বাচনে উদ্বেগে ছাত্রদল। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়া নিয়ে আশঙ্কা। নেপালে জেনজি আন্দোলনে নিহতদের মরদেহ নিতে স্বজনদের অস্বীকৃতি। শহীদ স্বীকৃতি ও সজীব পর্যায়ের পেনশন দাবি। এবং সবুজে সাজে বাংলাদেশ স্লোগানে মাগুরায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ, পরিবেশ সুরক্ষায় সময়োপযোগী পদক্ষেপ মন্তব্য। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।